দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন এনসিপি জামাতের সঙ্গে রাজনৈতিক একটি বনিবনা হয়েছে। তারা নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। এই খবরটি এসেছে, একই সাথে আরো বেশ কিছু দল যেমন এলডিপি এসেছে। এগুলো আসলে শেষ মুহূর্তে এসে কি পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনগুলো কেন হচ্ছে, বা এনসিপি এর আগে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল তার সাথে একেবারেই উল্টো। এই সিদ্ধান্তগুলো আসলে কেন? এর আগে আমরা দেখেছি এনসিপি একটা জোটও তৈরি করেছিল ৩ টি দল নিয়ে। সেই জোটের তাহলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আ এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা জামায়াত এনসিপি সম্পর্কের মেরুকরণ। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি কলামিস্ট ও বিশ্লেষক আলতাফ পারভেজকে। আর আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। জামায়াত এনসিপির সম্পর্ক নিয়ে আমরা আজকের আলোচনায় সরাসরি চলে যাচ্ছি আলোচকের কাছে। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো যে জামাতের সঙ্গে এনসিপির যে শেষ পর্যন্ত সমঝোতাটা হলো, নির্বাচনী সমঝোতা। এরই মধ্যে জামাতের আমিরের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এনসিপির পক্ষ থেকেও একটা বক্তব্য আসছে। তো এই যে বিষয়টি, এতদিন পর্যন্ত বলা হলো মধ্যপন্থী রাজনৈতিক দল, এমনকি একটি জোট যেখানে এনসিপির নেতৃত্বেই একরকম বলা চলে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারা একটা জোটও তৈরি করলেন। এখন এসে যেটি হচ্ছে, তাহলে কি তাদের যে মধ্যপন্থার কথা বলা হচ্ছিল, এখন তারা ডানপন্থী ছিলেন নাকি এটি একেবারে নির্বাচনের জন্য? পুরো বিষয়টা আসলে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যার অবকাশ আছে। এটা একটা নিশ্চয়ই। বড় ঘটনা। হুম। তবে আপনি যেটা বললেন জামাতের সাথে এনসিপির সমঝোতা হচ্ছে। আমি বলব যে জামাত একটা জোটের মতো ছিলই, হুম, এনসিপি সেখানে যোগ দিচ্ছে। হুম, যেমন বিএনপির সাথে বিএনপির জোটে যখন কেউ যায় আমরা সেইভাবেই বলি। আমরা বলি না হুম, যে বিএনপির সাথে গণসংহতির সমঝোতা হয়েছে। হুম, ফলে এটা আসলে জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি এবং এলডিপি ইত্যাদি দল যোগ দিচ্ছে। হুম, এটাই হলো আজকের ঘটনা। এখন এটার অনেকগুলো দিক আছে। অনেকে এটা দুঃখ পেয়েছেন, হুম, কষ্ট পেয়েছেন। কিন্তু এটা অস্বাভাবিক নয়। এটা অনিবার্যতা বলবো আমি আচ্ছা, এনসিপির দিক থেকে। আচ্ছা, কেন এই অনিবার্যতা সেটা একটু ব্যাখ্যার দাবি রাখে। হুম, তার আগে আমি একটা জিনিস বলে নেই। দেখুন বাংলাদেশে গণ-অভ্যুত্থানের আগে শ্রীলঙ্কা এবং নেপালে গণ-অভ্যুত্থান হুম, হয়েছিল। সেখানে কিন্তু যারা গণ-অভ্যুত্থান করেছিল হুম, তারা পরবর্তী নির্বাচনে শ্রীলঙ্কায় তারাই বিজয়ী হয়েছে। হুম, নির্বাচনে তারাই বড় প্রতিদ্বন্দ্বী ছিল এবং হুম, বিজয়ী হয়েছে। নেপালে ২০শে মার্চ নির্বাচন হবে হুম, আমাদের ২০ দিন পরেই। জি, তারাও ইতিমধ্যে কোনো দলে যোগ দেয়নি, হুম, পুরানো দলে। তারা নিজেরাই রাজনৈতিক দল একটা গঠন হুম, করেছে এবং সেটা নির্বাচনে অবতীর্ণ হবে এবং তাদের সম্ভাবনা বিপুল হুম, বিজয়ী হওয়ার। তো বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপি যে যা করলো বা হুম, এনসিপির ক্ষেত্রে যা ঘটছে, এটা কিন্তু শ্রীলঙ্কা আর নেপালে ঘটেনি। এটা খুবই ব্যতিক্রমধর্মী যে হুম, বাংলাদেশের নির্বাচনী প্রতিযোগিতায় হুম, পুরনো দুই দলই দুই জোটের মাধ্যমে হুম, নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বনাম জামাত। হুম, এনসিপি এখানে তৃতীয় কোনো জোট করতে পারেনি, তারা একটা জোটে যোগ দিল মাত্র। হুম, এটা হলো একটা আঞ্চলিক দিক আর কি। হুম, আপনি যেটা বললেন যে এই যে যোগ দিল তারা জামাতের নেতৃত্বাধীন জোটের, কেন কি হুম, বাস্তবতা? হুম, ৩ ধরনের বাস্তবতা আছে। একটা হলো এনসিপির অভ্যন্তরীণ বাস্তবতা, যে হুম, এটা ছাড়া তার উপায় ছিল না। দ্বিতীয়ত হলো দেশের সামগ্রিক বাস্তবতা হুম, এবং তৃতীয়ত আন্তর্জাতিক আরো কিছু ফ্যাক্টর কাজ হুম, করেছে। দেখুন এনসিপি দলটা গণঅভ্যুত্থানে তো অন্য অনেকে নেতৃত্ব দিয়েছে, যুক্ত ছিল, কিন্তু এনসিপি সংগঠকরা বড় আকারে ছিল। সেই জন্য জি, আমরা বলি গণঅভ্যুত্থানের প্রধান শক্তি জি, এনসিপি। হুম, কিন্তু এই দলের যে সাংগঠনিক কম্পোজিশন, এই দলের যারা সংগঠক, তাদের মধ্যে বিভিন্ন ধারার, আদর্শিক ধারার আ তরুণরা ছিল। জি, কিন্তু এর বড় অংশ ছিল ডানপন্থী ঘরানার। হুম, এটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। ফলে তাদের ওই ডান ঝোঁক সবসময়ই ছিল। এবং গত ১৭ মাস তাদের ভিতর যে পপুলিজমের আসক্তি, মানে পপুলিস্ট আকারে হুম, রাজনীতি করা, সেই প্রবণতাগুলো ছিল। ফলে তারা যে এই ধরনের একটা জোটের দিকে যাবে সেটা সবসময়ই ধারণা করা হচ্ছিল যারা রাজনীতির খোঁজ খবর রাখেন।
পপুলিস্ট যে ধারণাটা মানে হচ্ছে যে অনেক মানুষের সামনে বেশি টাকা খরচ করা, গাড়ি শো ডাউন করা, মোটর বাইকের না শো ডাউন আমি করা, এই বলবো এই ধরনের বিষয়গুলো তো ঘটেছে। হ্যাঁ, আপনি সেটার কথা বলছেন? না আমি বলছি সেটা যে মানুষের কাছে সবসময় জনপ্রিয় থাকার জন্য যা যা করার আচ্ছা। সেইটা করা, হুম। কিন্তু এই ধরনের করতে যে পপুলিস্ট রাজনীতি একসময় একটা জায়গায় যে বাধাপ্রাপ্ত হয়ে যায়, সেখান থেকে বেরোতে পারে না। হুম। আপনি খেয়াল করবেন এনসিপির প্রধান দুই নেতা, হুম। একজন প্রকাশ্য নেতা নাহিদ ইসলাম হুম। এবং মাহফুজ আলমকে যদি আমরা এনসিপির নেতা বলি, অন্তত হুম। আগে তো হুম। ছিলেন, ওনারা দুজন জামাতের বিরুদ্ধে বহু কিছু লিখেছেন ফেসবুকে হুম। এবং সেগুলা হাজার হাজার লাইক শেয়ার হুম। হয়েছে, এনসিপির কর্মীরাই হুম। হুম। করেছেন। তো আজকে এনসিপির কর্মীরা কি বলবেন? এটাকে হুম। আমি বলছি পপুলিজমের সংকট আর কি। হুম। মানে এনসিপি নিজেই তার মানে পপুলিজমের ভিতর আটকে গেল আর কি। দ্বিতীয়ত এনসিপি আসলে বহু আগেই রাজনীতিতে চালকের আসন হারিয়েছে। সেটা কিভাবে ঘটেছে? তাদের দিক থেকে ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন, তারা দল গঠন করেছে, তারপরে যেই সরকারে তারা যুক্ত উপদেষ্টা পাঠিয়েছে সেই সরকার গত 17 মাসে প্রশাসনিকভাবে খুব বেশি সফল হতে পারেনি। হুম। মব সংস্কৃতি মানুষকে চরমভাবে নিরাপত্তাহীন করে ফেলেছে এবং যখন নানা ধরনের মব সংস্কৃতি ঘটেছে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এনসিপির দিক থেকে নীরবতা দেখা গেছে বা সেগুলোকে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে অনেকটা সরকারের আচরণের মতো মনে হয় নাকি? সোহরাওয়ার্দী উদ্যানে নারীদের বিরুদ্ধে যখন সমাবেশ হয়েছে সেখানে হুম। এনসিপির নেতৃবৃন্দ ছিল। মানে এনসিপি জনস্বার্থে কোনো শক্ত ন্যায়পরায়ণ ভূমিকা নিতে পারেনি। দ্বিতীয়ত সরকার যখন সংস্কারের এজেন্ডাগুলো বাস্তবায়নে ব্যর্থ হচ্ছিল, এনসিপি নিজে থেকে সেগুলা নিয়ে উচ্চকিত ছিল না। ফলে এই এনসিপি ধীরে ধীরে রাজনীতিতে সংস্কারের রাজনীতি থেকেও হুম। অনেক পিছনে হটে গেছে। হুম। এটা হলো একটা সংকটের দিক। এখন যখন মানে নির্বাচন মানুষ যা চায় সেটা থেকে পিছিয়ে গেছে এটা। পিছিয়ে গেছিল, মানুষের হুম। আকাঙ্ক্ষা হুম। প্রত্যাশা পূরণ হুম। করতে পারে। এনসিপির নেতৃবৃন্দ তো মানুষের কাছে নায়কের আসনে ছিলেন। হুম। ফলে মানুষ ভেবেছে পুরনো দলগুলোর বাইরে তারা এবার হুম। তাদের আকাঙ্ক্ষার নেতৃত্ব দিবে, হুম। পূরণ করে নিয়ে আসবে জি। সরকারের কাছ থেকে। কিন্তু তারা সরকারের সমর্থক বনেছিল, হুম। সরকারের থেকে দাবি আদায়ের এজেন্সি হয়ে উঠতে পারেনি। হুম। ফলে রাজনীতিতে তারা চালকের আসন হারিয়ে ফেলেছিল অনেক আগেই। এখন যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, তখন পুরনো দলগুলোই তাদের পুরনো কাঠামোকে চাঙ্গা করে রাজনীতিতে যখন চালকের আসনে বসে পড়েছে, হুম। তখন এনসিপির সামনে অপশন ছিল আসলে দুটো, আজকেরটা বাদ হুম। দিলে। এক হলো বিএনপির সাথে যাওয়া হুম। অথবা স্বতন্ত্র ইলেকশন করা, হুম। এবং তৃতীয় যে অপশনটা তারা এখন বেছে নিয়েছে জামাতের জামাতের সাথে। সঙ্গে যাওয়া। এখন বিএনপির সাথে গেলে তারা ভেবেছে এটা সম্ভবত যে সামনে নির্বাচনী ফলাফল যাই হোক, নির্বাচন পরবর্তী সময়ে তারা বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারবে না। হুম। জামাতের সাথে গেলে ধারণা করা হচ্ছে তারা অন্তত বিরোধী হুম। দলের ভূমিকা পালন করতে হুম। পারবে। আপনি এটা বলতে পারেন আমাকে যে তারা তো স্বতন্ত্রভাবে ইলেকশন করলেও বিরোধী দলের হুম। ভূমিকা পালন করতে পারত। হুম। আসলে স্বতন্ত্র করলে তারা ভেবেছে তারা কোনো আসনই এবার হয়তো পাবে না। এনসিপির যারা প্রধান সংগঠক, তারা তো গত 17 মাসে এক ধরনের প্রশাসন এর কাছাকাছি ছিল, একটা হুম। প্রভাব বলয়ে ছিল, একটা সুযোগ সুবিধার আবহের ভিতর ছিল। হুম। এবং পপুলিস্ট রাজনীতির একটা ধরন হলো সে সবসময় প্রচারমুখী, তারপরে সে একটা প্রভাবশালী জায়গায় থাকতে চায়, হুম। লম্বা সময়ের মাটি কামড়ে রাজনীতিকে এগিয়ে নেওয়া, কোনো আদর্শবাদী রাজনীতিকে হুম। দীর্ঘদিন ধরে পরিশ্রম করে হুম। একটা চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়া। এনসিপি ওই ধরনের রাজনীতি কখনো করেনি। ফলে সে ভেবেছে এবারে নির্বাচনে কিছু আসনও পেতে হবে হুম। এবং নির্বাচন পরবর্তী সময়ে আমাকে বিরোধী দলের ভূমিকায়ও আমি থাকতে পারব। আর শেষ যে কারণে তারা জামাতের দিকে গিয়েছে বলে আমি মনে করি, এনসিপি এবং জামাত সহ এখানকার ইসলামপন্থী বা ডানপন্থী দলগুলোর যে যারা পরামর্শক দেশে এবং হুম। বিদেশে, তারা আসলে এটাকে নির্বাচন পরবর্তী সময়ের সময়কে টার্গেট করে একটা রাজনীতি সাজাচ্ছে। আচ্ছা। সেই রাজনীতিতে এই জোট আমি বলবো বিএনপির জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা শুধু নির্বাচনটুকু দেখছি। কিন্তু আপনি এর মধ্যে আপনার কথার মধ্যে অনেকগুলো পয়েন্টস এসছে। তার মধ্যে আপনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে ৩ টি অপশন ছিল। এক হচ্ছে স্বতন্ত্রভাবে করা বা নিজেদের একটা জোট করা যেটি তারা উদ্যোগ নিয়েছিলেন হুম, এবং সেই জোটটা আমি জানি না সেটার ভবিষ্যৎ কি, তাদের ব্যাপারে তার বক্তব্য কি। আরেকটি হচ্ছে বিএনপির সাথে যাওয়া আর
সবশেষ হচ্ছে জামাতের সঙ্গে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে তার মানে কি বিএনপির সঙ্গে তো তাদের বৈঠক এবং আ আ আ চলা পরামর্শ কিংবা আলাপ আলোচনার আমরা খবর মাঝে, মাঝে এসেছে। তার মানে বিএনপির সাথে সেই বনিবনাটা হয়নি অথবা বিএনপি রাজি হয়নি। এক কথায় এভাবে বলা যায়। বিএনপি রাজি না হওয়া এবং তাদের নিজেদের প্রতি আপনি যেটি বলছেন স্বতন্ত্র করলে তারা কোনই আসন পাবে না। এই যে দুটো সম্ভাবনা এবং বাস্তবতা এর কারণে তারা জামাতের সঙ্গে গেলেন নাকি জামাতের সঙ্গে তাদের বনিবনা বা সমঝোতাটা আগে থেকে হয়েছিল? এসবই পূর্ব পরিকল্পিত যেটি খুবই সাম্প্রতিককালে গতকালকে তাদেরই একজন সিনিয়র মেম্বারের পদত্যাগের ঘোষণা সাথে যে ইঙ্গিতপূর্ণ আ ফেসবুক স্ট্যাটাস সেটা তাই বলছে। দেখুন আমি তো আগে বলেছি যে এনসিপির ভিতর বিভিন্ন আদর্শের মানুষ জি। ছিল। এনসিপি নেতারা খুব বুদ্ধিদীপ্তভাবে হুম, ইন্টেলিজেন্টলি ৩ অপশনেই তারা খোলা রেখেছিলেন। হুম, তারা বিএনপির সাথেও আলোচনা অব্যাহত রেখেছিলেন, হুম, জামাতের সাথেও আলোচনা অব্যাহত রেখেছিলেন। আবার কর্মীদের উম এই ধারণাও দিয়েছিলেন প্রয়োজনে আমরা স্বতন্ত্র নির্বাচন করব। হুম, বিএনপির সাথে কেন যাওয়া হলো না? আসলে হুম, বিএনপি শুরুতে এনসিপিকে ভালোই অফার দিয়েছিল। হুম, কিন্তু এনসিপি ধারণা করেছে বিএনপি তাদের আসন কিছু ছেড়ে দিলেও হুম। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা থাকবে। বিএনপির পুরো ভোট তারা পাবে না। হুম। ফলে তাদের জিতে আসা কঠিন হবে। আচ্ছা বিএনপি যদি তাদেরকে মানে সেখানে বিদ্রোহী প্রার্থী থাকে, এখনো তো থাকতে পারে। এখন তো না, সরাসরি বিএনপি প্রার্থী থাকবে। এখন আমি বলছি ধানের শীষের প্রার্থী থাকবে। হ্যাঁ, না কিন্তু এনসিপির জামাতের জোটে জামাতের বিদ্রোহী প্রার্থী থাকবে না। জামাতের থাকবে না। হ্যাঁ। ফলে এবং এই অপশনের কারণে হুম, এবং এ বিএনপি তাদের খুব অল্প সিট দিত। হুম, জামাত বেশি আসন দিচ্ছে এবং এনসিপি অনেক বেশি আসন নির্বাচন করলে উচ্চকক্ষে বেশি আসন পাওয়ার একটা সম্ভাবনা আছে। হুম, আর আমি যেটা আপনাকে একটু আগে বলেছি যে এনসিপির যারা পরামর্শক এবং এনসিপির আভ্যন্তরীণ রাজনীতির যে আদর্শিক ভিত্তি, হুম, ডানপন্থার দিকে অধিকাংশ কর্মীর যে ঝোঁক, হুম। এগুলো মিলালে আপনি বুঝতে পারবেন বা যে কেউ বুঝতে পারবে যে তাদের জামাতের দিকে যাওয়ার পাল্লাটাই ছিল বেশি ভারী এবং কেন তারা শেষ মুহূর্তে ঘোষণা করলো যাতে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে না পারে এতে তাদের লাভটা কি? দলের। দেখুন যে এনসিপি মাত্র কিছুদিন আগে ১২৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। হুম, এখন তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে আসুক বা না আসুক কিন্তু তারা প্রার্থী হচ্ছিল তাদের মধ্যে একটা দল হুম, বড়ভাবে ঘোষণা দিচ্ছে, তারা এগোচ্ছে ১২৫ টা এবং বলা হচ্ছিল আরো ঘোষণা আসতে পারে। এবার সেটি ৩০ টি আসনের মধ্যে ব্র্যাকেট বন্দী হলো, তাই তো? হ্যাঁ, জামাতের সঙ্গে হুম। যাওয়ায়। তার মানে কি? এই যে বাকি কর্মী যারা তারা ওই আসনগুলোতে তারা জামাতকে সাপোর্ট দিবে এবং জামাতের কর্মীর হয়ে কাজ করবে। মানে জোট হলে তো তাই হবে। এবং শুধুমাত্র ৩০ টি আসনে তারা প্রার্থী দিবে। এখন আ এতে আপনার মনে হয় কিনা যে তারা এতদিন পর্যন্ত যে বলে আসছিল তারা মধ্যপন্থা, হুম। তারা আসলে ধর্মীয় রাজনীতি করার জন্য বা এই জাতীয় নয়। আ সেই বক্তব্যটা তাহলে কি আসলে কথার কথা ছিল? না আসলে দেখুন আমি তো একটু আগে বলেছি যে এনসিপির যে প্রথমত এনসিপির কোনো একক কোনো আদর্শিক কোনো হোমওয়ার্ক নেই। হুম, একক কোনো আদর্শিক দল নয়। তাদের ঘোষণাপত্রে এমন কোনো ছাপ নেই। তাদের হুম, কিন্তু বিস্তারিত কোনো ঘোষণাপত্রও নেই। হুম। তারা পপুলিস্ট রাজনীতি করেছে। লোকরঞ্জনবাদী যেটাকে বলে, লোকরঞ্জনবাদী জি। রাজনীতি করেছে। অর্থাৎ যখন যেই রাজনীতি করলে জনপ্রিয় থাকা যায়। কিন্তু এই রাজনীতির কিছু সীমাবদ্ধতা তো আমরা দেখলাম এই হুম, ক্ষেত্রে। এনসিপি যারা কিছুদিন মুক্তিযুদ্ধ করেছে এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকার বিরুদ্ধে ব্যাপক কথা বলেছে। এখন সেই জামাতে ইসলামের সাথেই তারা জোট করলো এবং এই জোট করার ভিতর দিয়ে আমি বলব দুটো ব্যাপার ঘটেছে স্পষ্টভাবে সেটা আগেই উল্লেখ করা দরকার। এটা জামাতের একটা নৈতিক বিজয় হয়েছে আমি বলব। হুম, জামাত ইসলামের বয়স প্রায় ৮৪ বছর। জি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে। মানে জন্ম থেকে এখন পর্যন্ত। এখন পর্যন্ত এই ৮৪ বছরে তার আমি বলব এইটা সবচেয়ে বড় সফলতা। যে তারা একটা অভ্যুত্থানের শক্তিকে যে শক্তিটা মোটেই শরিয়াভিত্তিক কোনো দল ছিল না, হুম, কিন্তু তাকে তারা খুব কাছাকাছি নিয়ে আসতে পারলো এবং নিজেদের রাজনীতিতে নিয়ে আসতে পারলো। এটা সম্ভব হয়েছে আসলে এনসিপির মধ্যেই ওই ধরনের রাজনীতির ব্যাপক উপস্থিতি ছিল, ওই ধরনের সংগঠক ছিল অনেক। দ্বিতীয়ত আমি বলবো এনসিপি নিজের জন্য নিজে তার আদর্শিক অবস্থান থেকে হুম, নয়, সে নির্বাচন পরবর্তী রাজনীতিতে ভূমিকা রাখতে আগ্রহী।
এবং কিন্তু তার হিসাবের মধ্যে এইটুকু ভুল অন্তত বলা যায় যে সেই রাজনীতি করতে গেলে সেটা জামাতের নেতৃত্বই হবে এবং সেই রাজনীতি জামাতকেই পোক্ত করবে। কিন্তু এখন কথা হচ্ছে যে একটা দল যখন তার নিজের রাজনৈতিক অবস্থান অথবা রাজনৈতিক নীতি আদর্শের কথা প্রশ্ন যদি উত্থাপিত হয়, সেই জায়গায় যদি কম্প্রোমাইজ করে তাহলে আসলে নির্বাচনে যদি জিতেও আসে কোনো আসনে, তাহলে সেইটা আসলে ফাংশন করা যায় কিনা? আসলে তাদের দলের অবস্থান আসলে এতে পোক্ত হয় নাকি আরো দুর্বল হয়? নিশ্চিতভাবেই দুর্বল হয়। প্রথমত এতে এনসিপির আসন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দেখুন এনসিপির সমর্থক কারা ছিল? বিএনপির সমর্থকরা নিশ্চয়ই এনসিপির সমর্থক ছিল না। জামাতের সমর্থকরাও এনসিপির সমর্থক ছিল। তাদের নিজস্ব মধ্যপন্থী মানুষদের একটা সমর্থক ভিত্তি ছিল। শিক্ষিত মধ্যবিত্তদের মাঝে বা সাধারণ মানুষ যারা মনে করেছে পুরানো দলগুলো দিয়ে হবে না, একটা নতুন দলকে নিয়ে মানুষ স্বপ্ন দেখেছে বা আশাবাদী ছিল। এনসিপি যখন জামাতের সাথে জোট করেছে, এমনকি বিএনপির সাথে জোট করলে এইটাই হতে পারতো, মানুষ ভাবতো যে তাহলে তোমাকে আমি কেন ভোট দেব? আমি যদি একটা ডানপন্থী আদর্শের দলকে পছন্দ করি, আমি জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনকে ভোট দেব, তাই না? তাহলে এনসিপির ওই মধ্যপন্থার জায়গায় এনসিপির আর আমি কোনো সম্ভাবনা দেখি না আসনের ক্ষেত্রে। আর রাজনৈতিক ক্ষেত্রেও তরুণরা এনসিপিকে আর বিশ্বাস করবে বলে আমার মনে হয়। তরুণরা এবং আমি বলি যে শুধু তরুণরা না, যদি সিনিয়র ভোটাররাও, এখন তো তাদেরকে সকল ভোটারের কাছে যেতে হবে, তাই তো? যখন ভোটে কম্পিট করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির কাছে যাওয়ার প্রসঙ্গ আপনি তুলেছেন। বিএনপির কাছে যাওয়া আর জামাতের কাছে যাওয়াটা একইভাবে দেখেন কিনা আপনি? না, দুটো জোট বাঁধার নির্বাচনের ক্ষেত্রে আমি এটা খুব বেশি ফারাক দেখি না, কিন্তু আদর্শিক ক্ষেত্রে তো এটা বড় ধরনের পার্থক্য। বিএনপি হলো একটা মধ্যপন্থী দল এবং জন্ম নেওয়ার পরে গত ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া একটা দল, সেই দলটি যখন পরের ফেব্রুয়ারির আগেই আপনার নির্বাচনের আগেই জামাতের সঙ্গে নির্বাচনী জোটে যায় এবং তাদের আসলে নীতিগত কোনো বাধা নাই, সেইটা আসলে তাদের মানে দল হিসেবে কখনো এই দাগটা বা এই মানে ট্যাগটা আসলে মুছতে পারবে কিনা? আসলে দেখুন এনসিপি কিন্তু নিকট ইতিহাসেও এনসিপির মধ্যে আদর্শিক এমন কিছু ছিল না যে আদর্শ থেকে বড় ধরনের বিচ্যুতি ঘটেছে আমি মনে করি। কিন্তু তারা তো বলেছে আমরা মধ্যপন্থী। না, কিন্তু কিছুদিন আগেই তারা একটা ত্রিদলীয় জোট করেছিল। সংবাদ মাধ্যমে সেটা তারা প্রেস কনফারেন্স করে খুব উৎসাহের সাথে বলেছে যে আমরা বড় দুই দলের বাইরে তৃতীয় জোট করব। এবং সেই জোটের একটা অঙ্গীকার ছিল, শপথ ছিল এই, যারা বিএনপির দিকেও যাবে না, জামাতের দিকেও যাবে। তো সেই জোটভুক্তদের না জানিয়েই তো এনসিপি এখন আরেক জোটে চলে গেল। তার মানে সামান্য কোনো যে রাজনীতিতে যে সাধারণ শোভন অঙ্গীকারের যে দায়, সেই দায় তো বোধ করছে না। পাবলিক অঙ্গীকার, হ্যাঁ, এবং অন্য দলের সাথে যে অঙ্গীকার করেছে সেটাই বোধ করছে না। আর একটু আগে আমি বললাম আদর্শিক ক্ষেত্রেও তাদের নেতারা বিভিন্ন সময়ে গত 17 মাসে তাদের ফেসবুক পোস্টে জামাত নিয়ে যা বলেছেন সেগুলো থেকে তারা সরে গেছেন। ফলে এনসিপির কাছে আমার মনে হয় আপনি আদর্শিক কোনো অঙ্গীকার এখন আর আশা করতে পারেন না। ওকে, এবারে আসি আরেকটি বিষয় আসে, সেটি হচ্ছে যে তাসনিম জারা এবং তাসনুভা যাবেন এই দুইজন এখান থেকে ফেসবুকে একটা পাবলিক পোস্ট দিয়ে তারা বলেছেন সেখান থেকে তারা চলে এসেছেন। এর মধ্যে একজন ডাক্তার তাসনিম জারা তিনি স্বতন্ত্র নির্বাচনের জন্য চেষ্টা করছেন এবং শেষ মুহূর্তে এটা যদিও চ্যালেঞ্জিং, তারপরে তিনি চেষ্টা করছেন, কিন্তু তাসনুভা জাবিন করছেন না। এবং তিনি বলেছেন শেষ মুহূর্তে এসে এটা করা বা মানসিক শক্তি বা চেষ্টা আসলে বাস্তবতা নেই। একদিন আগামীকালকে হচ্ছে সব শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার জন্য। এখন এই টেকনিক্যালি যদি এভাবে ভাবা যায় তা আসলে মানুষকে বাধ্য করা কিনা যে সে আর অন্য কোথাও যেতে পারবে না বা স্বতন্ত্র নির্বাচন করতে যাবে না, যে কারণে এনসিপি এটা শেষ দিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। দেখুন এনসিপি একটা রাজনৈতিক দল, অন্তত সে তো তাই দাবি করে। এই রাজনৈতিক দল বহু মানুষের আশ্রয় হবে, তাই তো? এখন দেখা গেল সে তার সংগঠকদেরই একটা বিপদে ফেলে দিয়েছে। তার অনেক সংগঠক বলছে যে আমাকে যখন শেষ মুহূর্তে এসে জানানো হলো যে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করব, তার মানে আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সময় দেওয়া হলো না আমাকে। এবং এটা স্বতন্ত্র বা সচেতনভাবে করেছে এনসিপির নেতৃত্ব আমি বলবো। এবং তাদের এই যুক্তি তো খুবই বিশ্বাসযোগ্য, কারণ এনসিপি এই জোটবদ্ধ হওয়ার কথা তো যদি 7 দিন আগেও বলতে পারত। এখন তার মানে এই যে এনসিপির সংগঠকরা যারা দীর্ঘদিন জুলাই আন্দোলনে থাকলেন, গত 17 মাস রাজনীতি করলেন, বিভিন্ন এলাকায় গেলেন, মানুষের সাথে মিশলেন, কথা বললেন, অর্থকড়ি খরচ করলেন এবং তাদেরকে বহু মানুষ অর্থকড়ি দিল ভালোবেসে মধ্যপন্থী রাজনীতির পক্ষে সমর্থন অঙ্গীকার হিসাবে। তো সেই সংগঠকদের সাথে এবং সেই সংগঠকদের সূত্রে সাধারণ মানুষের সাথে তো এটা এক ধরনের
প্রতারণা করা হলো। আমি যদি এভাবে বলি যে কয়েকদিন আগে থেকে এক ধরনের লক্ষণ পাওয়া যাচ্ছিল এবং ১২৫ জনকে যখন দেয়া হলো তারপর থেকে খুব একটা তৎপরতা মাঠে দেখা যায়নি। এই ১২৫ জন যে নির্বাচনের জন্য ভোট চাচ্ছে তারা মাঠে অ্যাক্টিভ। হয়তো তারা ইন্ডিভিজুয়ালি ছিল। আমরা গণমাধ্যমে অনেক বেশি যেটি তরুণদের উদ্দীপনায় দেখা আশা করেছেন অনেকেই, সেটি দেখা যায়নি। এর মধ্যে ৩০ জন নেতার এনসিপির একটি চিঠি পাঠানো হয় এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে। সেটাকেও ইগনোর করা হলো। তাহলে এই যে ৩০ জন নেতা, অনুমান করা যায় আমরা এখন পর্যন্ত ৩ জনের ব্যাপারে আ পরিষ্কার স্টেটমেন্ট পাচ্ছি, সেটা ফেসবুকের কারণে। একজন ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন এবং তাসনুভা জাবিন। তো আ বাকি যে আরো ২৭ জন আছে, আপনার মনে হয় যে তাদের সাথে আসলে সম্পর্কটা খুব স্মুথ এবং নির্বাচন পর্যন্ত একই রকম থাকবে তাদের? দেখুন, এই যে এটা সিদ্ধান্ত, এটা একটা মানে আমার প্রশ্নটা হচ্ছে, ইঙ্গিতটা এটা যে এর মধ্যে দিয়ে আসলে একটা ভাঙনের বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে কিনা? না, ভাঙন হবে কিনা আমি জানি না, কিন্তু একটা বড় ধরনের ক্ষয়, হুম, সাংগঠনিক ক্ষয় এবং বিশ্বাসের ক্ষেত্রে পুরোই ক্ষয়। কারণ এনসিপির জনগণের অবস্থান বাদই দিলাম, এনসিপির বড় বড় সংগঠকরা ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন গত ২৪ ঘন্টায় যে আমরা প্রতারিত হয়েছি। হ্যাঁ, হুম, এবং জনগণ, তারা তো জনগণকে নেতৃত্ব দিবে, হুম, জনগণ তাদের কথা শুনবে। এখন তারাই যদি বলে যে আমরা দলের কাছে প্রতারিত হয়েছি, হুম, আমরা নির্বাচন করব হুম, না, আবার হুম, কেউ কেউ বলছে আমি স্বতন্ত্র করতে চাই হুম, কিন্তু আমি সময় পাচ্ছি না, এরকম সংগঠকের সংখ্যা অনেক। আবার অনেকে নানা কারণে মুখ বুজে আছে। হুম, তাহলে এইটা তো একটা দলের বড় ধরনের অবক্ষয়। এই দল ভাঙছে কি জোড়া লেগে থাকবে সেটা ইম্পর্টেন্ট নয়। সে হলো রাজনৈতিক দল হিসাবে, এবং যেই দল নিজেকে জুলাই চেতনার ধারক বাহক বলছে, হুম, যে জাতীয় রাজনীতিতে সংস্কার চাইছে, হুম, নির্বাচনী রাজনীতি সংস্কৃতির হুম, সংস্কার চাইছে, সে নির্বাচন কালে এমন একটা টপ ডাউন পদ্ধতিতে আরেক হুম, দলের সাথে জোট করলো, হুম, এমন এমন একটা দলের সাথে জোট করলো যার সাথে তার আদর্শিক কোনো মিল, মিল নাই। ঐক্য হুম, হুম, ইত্যাদি নাই, বরং তার ভাষায় বিরোধিতাই ছিল। হুম, এনসিপির নেতারা জামাতকে বলতো মওদুদি পন্থী একটা রাজনৈতিক রাজনৈতিক দল, দল, হ্যাঁ, এমনকি শোভন ভাষায়ও বলতো না, হ্যাঁ, হ্যাঁ, সেটা খুবই আক্রমণাত্মক ভাবে ভাষায় বলতে বলতো। এখন তাদের সাথেই যাচ্ছে। হ্যাঁ, হুম, তো সেই জন্য আমি বলবো যে এটা দলটা ভাঙছে কি গড়ছে এখন আর সাধারণ মানুষের কাছে হয়তো দীর্ঘদিনের জন্য এটা আর কোনো বিবেচ্য বিষয়ই নয়। বরং মানুষ জামাতকেই অভিনন্দন জানাবে হুম। যে জামাত তার রাজনীতি দিয়ে এনসিপির মতো দলকে এই অবস্থায় নিয়ে আসতে পারল। আমি সামান্তা শারমিনের একটা পোস্ট থেকে বলছি, আপনি এখন যে কথাগুলো বললেন, মোটামুটি এই কথাগুলো তাদের দলের পক্ষ থেকেই বলেছেন যে, এই যে জামাত ইসলামী নির্ভরযোগ্য মিত্র ছিল না এনসিপির। হুম। রাজনৈতিক অবস্থান এবং দর্শন সহ নানা সহযোগিতা চাওয়ায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। মানে জামাতের সঙ্গে যাওয়াটায় এনসিপিকেই কঠিন মূল্য চুকাতে হবে। এটি তিনি দাবি করছেন। না, এখানে আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ার পরে, যে জামাতের জোটে যুক্ত হওয়ার পরে এনসিপির যারা বিরোধিতা করছেন, হুম, বিশেষ করে নারী নেতৃবৃন্দ, হুম, তাদের এই বিরোধিতার মধ্যেও একটা সংকট আছে, হুম। একটা ফাঁক-ফোকর আছে। যেমন? যেমন এনসিপি গত ১৭ মাস হুম, যেই ধরনের বড় বড় রাষ্ট্রীয় সহিংস ঘটনায় চুপ করেছিল, হুম, বিশেষ করে নারী বিরোধী সহিংসতাগুলো হুম, যখন চুপ করেছিল হুম, বা সেগুলায় উস্কানিমূলক ভূমিকা রেখেছিল, এই নারী নেত্রীরা কিন্তু একটু কথা বলেননি। হুম, তারা তখন যদি রুখে দাঁড়াতেন, হুম, তখন যদি দলকে স্বচ্ছতার রাজনীতিতে টেনে আনতেন, ন্যায়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য করতেন, হুম, তাহলে আজকে তাদের এভাবে দল থেকে বেরিয়ে যেতে হতো না। ফলে আমি বলব হুম। তারা অনেক দেরি করে ফেলেছেন। দেখুন, রাজনীতিতে টাইমিং একটা ব্যাপার। তখন শক্ত অবস্থান না নিয়ে এখন তারা আজকে দলকে হুম। তাদেরও দায় আছে এই বিপর্যয়কর অবস্থায়। এখন তারা যে বক্তব্যটা দিচ্ছেন, আমি তাসনুভা জাবিনের একটা পোস্টের একটা লাইন আপনাকে পড়ে শোনাই। যে হয়তো জামাতের সাথে জোট ঐতিহাসিক কারণ এবং নারী বিষয়ের কারণে আমার আপত্তি আছে। এর চেয়েও ভয়ংকর বিষয় হচ্ছে এই মানে অন্যান্য হুম, বিষয়, হুম। রাজনৈতিক কৌশল, উনি দাবি করেছেন যে এটা পরিকল্পিত। না, আমি এখন দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে হুম, যে যে ৩ জনের স্পষ্ট জবাব আমরা এখানে পেলাম, তারা ৩ জনই নারী সদস্য হুম। এনসিপির। এবং আপনি অভিযোগ করলেন যে তারা আগে যখন নারীদের উপরে উম আ না, কোনো হামলা বা কোনো অভিযোগ ঘটনা, না, এটা তো প্রত্যাশিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যাশিত ছিল। মানে আপনি জিনিসটাকে অঙ্গুলে নির্দেশ করেছেন। মানে পয়েন্ট আউট করলেন। যে এনসিপিতে এমনও ঘটেছে, এনসিপিরই একজন নারী নেত্রী, এনসিপিরই একজন পুরুষ নেতা কর্তৃক
এক ধরনের যৌন হয়রানির শিকার হলেন। শিকার হচ্ছে, তখন এই নারী নেত্রীরা তার পাশে শক্তভাবে দাঁড়ান। এটা স্পষ্টভাবে দেখা গেছে। এখন তারা এই বিষয়গুলো সামনে আনছেন। তারপরেও আমি এই প্রশ্ন করব যে আপনার মনে হয় কিনা যে আ নারী ইস্যু তারা আসলে ১ম এ এগিয়ে আসলেন, আসলে তারা এক ধরনের বঞ্চিত বোধ করছেন কিনা, বা জামাতের সঙ্গে গেলে তারা আ আর নিরাপদ বোধ করছেন না, বা তারা এক ধরনের গতানুগতিক যে চিন্তা, জামাতকে সঙ্গে জোট করলে বা জামাতের রাজনীতির যে ব্যাখ্যা মানুষের কাছে আসে সেটাই তারা মনে করছেন কিনা? দেখুন, যারা বিরোধিতা করছেন হুম। তারা খুবই শিক্ষিত নারী, হ্যাঁ, এবং তারা তো প্রত্যেকেই। রাজনীতিক সাহিত্য সম্পর্কে তাদের ধারণা আছে। জি। তারা নিশ্চিতভাবেই জানেন, আমি ধারণা করছি, জামাত ইসলামের যিনি তাত্ত্বিক গুরু মাওলানা হুম। মওদুদী সাহেবের নারী বিষয়ক চিন্তা সম্পর্কে আমার হুম। ধারণা এনসিপির হুম। নারী নেত্রীরা জানেন। আমি এখানে দুটো লাইন উল্লেখ করতে চাই হুম। আমার পড়াশোনা থেকে। মওদুদী মনে করতেন নারীদের জাতীয় রাজনীতির নেতৃত্বে আসার কোনো সুযোগই নাই। হুম। তিনি তার ভাষাটাই আমি উল্লেখ করছি যে হুম। নারীদের যদি সংসদে মনোনয়ন দেওয়া হয় এবং হুম। নির্বাচিত হয়ে আসে, হুম। সেই সংসদ অশুদ্ধ হয়ে যাবে, ইমপিউর হয়ে যাবে। হুম। তাহলে আজকের এনসিপির নারীরা তো সঙ্গত কারণেই ভাবতে পারেন যে আমাদের দল, আমাদের নেতৃত্ব এমন একটি দলের সাথে যুক্ত হচ্ছে যেই হুম। দল মনে করে নারীদের সংসদে প্রার্থী হওয়া মানে সংসদ ইমপিউর হওয়ার ঝুঁকিতে পড়া। সে কাজেই তারা স্বতন্ত্রের পথ বাছা ছাড়া তাদের আসলে হ্যাঁ, কোনো আর কিন্তু ওয়ে তাদের নাই। স্বতন্ত্র হওয়ারও জায়গা রাখা হয়নি। হুম। ফলে আমি বলব তাদের অনেকটা কোরবানি দিয়ে দিয়েছে এনসিপি। ওকে। জামাতের রাজনীতির কাছে এনসিপির পুরুষ নেতৃত্ব তার নারী সংগঠকদের কোরবানি দিয়ে দিল। এবারে এরপরে শুধু এই ৩ জনকে দেয়া হলো, নাকি আপনার মনে হয় যে ভবিষ্যতে আর আসার পথটাও না, অনেকটা একই বদলে অবস্থা। যে আমার তো একটা জামাতের রাজনীতিতে কিন্তু কোনো অস্পষ্টতা নেই। হুম, আমি বলব আদর্শিক ক্ষেত্রে গোপন কিছুও নেই। গোপন কিছু নাই। সংখ্যালঘুদের ব্যাপারে, নারীদের ব্যাপারে, গণতন্ত্রের প্রশ্নে তাদের অবস্থান কিন্তু তাদের তাত্ত্বিক মওদুদীর অনুসারী হিসাবে একই রকম ছিল, একই রকম থাকবে। সেটা হচ্ছে নারীরা থাকবে না, এবং সু এক ধর্মের হ্যাঁ, মানুষের প্রায়োরিটি থাকবে। হ্যাঁ, না, সংখ্যালঘুদেরও কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনীত বা বসানো যাবেই না। হুম। এখানে কোনো অস্পষ্টতা নেই। তো হুম। সেরকম একটি রাজনীতি যেখানে এনসিপির রাজনীতি যদি হয় অভ্যুত্থানের রাজনীতি, হুম। যেখানে এনসিপি বারবার বলেছে বা অভ্যুত্থানের প্রত্যাশা ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ, হুম। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। হুম। এখন এনসিপি অন্যদের থেকে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আনবে? নিজেই তো অন্তর্ভুক্তিমূলক বিরোধী রাজনীতির কাছে বিরোধীরা। আত্মসমর্পণ করে আছে। ওকে। আমার এবারের প্রশ্নটা এরকম যে এর আগে ১ম এ যখন নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখ্য সংগঠক, এবং আ নাহিদ ইসলাম হুম। আহ্বায়ক, নিজে বলেছিলেন ৩০০ আসনে তারা প্রার্থী দিবেন। সেখান থেকে আমরা ঘোষণা করতে দেখেছি ১২৫। হুম। তাহলে এখানে অর্ধেকেরও কমে আসলো। এরপরে দফা-রফা যখন হচ্ছে জামাতের সঙ্গে, তখন দেখলাম ৩০ টি আসনে, তাই তো? তাহলে ৩০০ থেকে ৩০ এ আসলো। হুম। এই এবং মাইনাস হলো নারী নেতৃত্ব। আপনার ভাষায় যেটাকে আপনি বললেন যে কোরবানি দেয়া হলো। হুম। এবং এটাও বলছেন যে ভবিষ্যতেও আর নারীদের আসার পথ থাকলো না। এখন আ এই ইনক্লুসিভ না, মানে আ বিভাজনের বলেন, বা আ নিজেকে এত সংরক্ষিত একটা জায়গায় নিয়ে আসার মধ্যে দিয়ে আসলে কোথায় গেল? এটা তারা আসলে মানে তাদের রাজনৈতিক যে দল হিসেবে ভবিষ্যৎ, সেইটা আপনি কিভাবে দেখুন, আমি এগুলা দেখি খুব বেদনার সঙ্গে যে জুলাই আন্দোলনের আলোকে এগুলা দেখা উচিত। হুম। আমরা এমন একটি সময়ে বেঁচে আছি যেখানে ১ বছর আগে ১,০০০ লোক মারা গেছে, হুম। শহীদ হয়েছে। হুম। তারা তো শহীদ হয়েছে একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির জন্য। যেমন নির্বাচনের ক্ষেত্রে তারা কি আশা করেছিল? যে জনগণের মধ্য থেকে প্রার্থী বাছাই হবে। হুম। অন্তত পার্টির স্থানীয় শাখাগুলা প্রার্থী মনোনয়ন দিবে। হুম। আজকে যে এনসিপি ১ম এ প্রায় ১২০০ মনোনয়নপত্র বিক্রি করেছে। জি। তারপর বলেছে আমরা ৩০০ আসনে প্রার্থী হব। তারপর ১২৫ আসনে প্রার্থী দিয়েছে। দিয়েছে। তারপর এখন ৩০ আসনে তারা জামাতের সাথে জোট। তার মানে কিভাবে এবং এই পিছু হটতে যেয়ে সে জুলাইয়ের ওই আকাঙ্ক্ষাকেই কিন্তু পুরো বাদ দিয়ে ফেলেছে। হুম। সে বলেছিল যে আমরা একটা এমন একটা বারবার বহু জনসভায়, আমি এখানে ডেট আর বলছি না, বহু জনসভায় তারা বলেছিল যে আমরা অতীত রাজনৈতিক সংস্কৃতি থেকে একটা নতুন সংস্কৃতি, নতুন বাংলাদেশ উপহার দেব। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামের বাইরে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। তারা বলছিল আমরা একটা নতুন রিপাবলিকের কথা বলছি। হুম। তো সেই রিপাবলিক যদি এই হয় হুম। যে তাহলে তো সেটা খুবই দুঃখজনক, এবং আমি বলব যে
জুলাইয়ের চেতনা থেকে এই দল বহু দূরে সরে গেল। আচ্ছা, আমরা এনসিপির পাশাপাশি আরেকটি দল এসেছে, সেটা হচ্ছে এলডিপি। আপনি জানেন এলডিপির যিনি প্রধান ব্যক্তি তিনি একজন মুক্তিযোদ্ধা, কর্নেল অলি আহমেদ। তিনি সবশেষ এর আগে তো তিনি বিএনপির আস্থাভাজন ছিলেন এক সময়, কিন্তু পরবর্তীতে এলডিপি করার পরে এখন তার সেক্রেটারি চলে যাচ্ছে বিএনপির সঙ্গে, এবং তিনি নিজে বলছেন যে এখন আমি একাই নির্বাচন করব। স্বতন্ত্র নির্বাচন তো আসলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এটা খানিকটা বাধ্য হয়েছেন তিনি, এবং তিনি ৮-১০টি আসনের ক্ষেত্রে বিএনপির কাছে চেয়েছিলেন, কিন্তু বিএনপি খুব একটা সাড়া দেয়নি। এইটাকে যখন জামাতের সঙ্গে আসছে, তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই দলটির সঙ্গে, সেইটা আসলে কোনো মানে আপনার বিশ্লেষণটা কেমন? এই আসলে দেখুন, অলি আহমেদের কথা বলছেন আপনি। অলি আহমেদ জিয়াউর রহমানের খুব ক্লোজ ছিলেন, মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন, এবং উনি সচরাচর চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় নির্বাচন করতেন, যেটা জামাতের তার প্রধান প্রতিদ্বন্দ্বী থাকতো। এরকম নির্বাচনের কথা আমার মনে আছে। উনি জামাত সম্পর্কে কি কি বলতেন, ওনারই এগুলো একটু শোনা উচিত। তো ফলে আজকে উনি যখন জামাতের জোটে, এটা আমি বলবো আদর্শহীন রাজনীতির একটা নগ্ন প্রকাশে এগুলো আমরা নির্বাচনকালে দেখতে পাচ্ছি আর কি। তো এগুলা হয়তো আমাদের দেখতে হবে, কারণ আসলে জুলাই অভ্যুত্থানের পরেও আমাদের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন ঘটলো না, এবং সবাই জুলাই জুলাই করছে। জামাত নিজেও তো বলতে পারতো যে আপনারা কেন আমাদের সাথে জোট করতে আসছেন, আপনি তো আমাদের বিরোধী ছিলেন, আমাদের আদর্শ তো মোটেই আপনার পছন্দ না। তার মানে জামাতও দেখেন অন্য আদর্শ গ্রহণ করতে প্রস্তুত আছে, অর্থাৎ সে যদিও সবসময় বলছে ইসলামের সহি আদর্শের কথা, তার নিজের দলীয় আদর্শের কথা, এবং সে বলছে তার দলটাই হলো একটা সহি দল, কিন্তু সেও তার যে তিক্ত প্রতিদ্বন্দ্বী তাদেরকে কিন্তু বুকে আগলে নিচ্ছে শুধু নির্বাচনে একটু শক্তি বাড়ানো। আচ্ছা, জামাতের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ৩০০ আসনের ক্ষেত্রে তারা খুব একটা শক্তিশালী অবস্থায় নেই, যে কারণে কোনো কোনো জায়গায় এনসিপি, কোনো কোনো জায়গায় এলডিপি, বা মোট তো তারা 10টি রাজনৈতিক দল তাদের সাথে এখন আছে, তো এই 10টির কোনো কোনো জায়গায় যদি জিতিয়ে নিয়ে আসা যায় সেটুকুই, নাকি ইনক্লুসিভ দেখানোর একটা চেষ্টা? না, আমি মনে করি জামাত যে কৌশল নিয়েছে এটা বিয়ন্ড ইলেকশন, মানে জামাতের দিক থেকে। হ্যাঁ, বিয়ন্ড ইলেকশন। এই কারণে এটাকে শুধু ইলেকশনে জামাত যতটুকু সিট, যতটুকু ভোট পেত, এলডিপি, এনসিপি ওরা 1-2%ও আমার মনে হয় না যোগ করবে, হয়তো 1% যোগ করতে পারে। মানে জামাতের ভোটের যে খুব বড় উলম্পন ঘটে যাবে সেটা নয়, কিন্তু এটা তার দিক থেকে একটা নৈতিক বিজয় আর একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক মানে ভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তারা ভাবছে পোস্ট ইলেকশন বাংলাদেশে তারা বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে এই ধরনের একটা বড় জোট গড়ে তুললে, এবং সেই রাজনীতিতে সে রাজপথে প্রধান বিরোধী দল হয়ে উঠবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আমার এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এবং আমরা যদিও আলোচনা শেষের দিকে, তবু আমি জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের ছোট রাজনৈতিক দল বলে যাদের উল্লেখ করা হয়, অর্থাৎ লোকসংখ্যা অথবা তারা যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তাদের সংখ্যা খুব কম, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো প্রথমত বিএনপির কাছে গেলেও বিএনপি যাদেরকে অ্যাকোমোডেট করতে পারেনি অথবা করে নাই, সেই দলগুলোই জামাতের সঙ্গে এসেছে এবং তারা একসাথে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে জামাতের যে ভাবনাটা, যে আপনি যেটি বলছিলেন যে তারা বিএনপিকে পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারবে বিএনপির সঙ্গে, সেটা আপনার মনে হয় কিনা? প্রত্যেকটা দলেরই অত্যন্ত কম সংখ্যার ভোটার। এখানে আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে জামাতের যারা বিএনপির কাছে যায়নি, তারা অনেকে জামাতের কাছে গিয়েছে আপনি বললেন, এবং জামাত তাদের বুকে আগলে নিয়েছে। অনেকগুলো দল কোনো দিকেই যায়নি, যদিও তারা ছোট দল, অনেক বামপন্থী, মধ্যপন্থী, প্রগতিশীল দল কিন্তু কোনো জোটেই যায়নি। আমি বলবো বিএনপি রাজনীতি, বিএনপি যদি সংস্কার না করে ক্ষমতায় যেয়ে, বিএনপি যদি প্রত্যাশিত ভূমিকা পালন না করে, ওই দলগুলোর সম্ভাবনাই বেশি। জামাত হয়তো ভাবছে সে নিজে নেতৃত্ব দিবে বিরোধী দল। আপনি জেনে থাকবেন এবারে জামাতের বা বিএনপির যে মার্কা, অর্থাৎ এদিকে দাড়িপাল্লা জামাতের এবং ওইদিকে বিএনপির ধানের শীষ ব্যবহার করা যাবে না, যদি জোট হলেও নিজের প্রার্থী করতে হবে। সেক্ষেত্রে আসলে মানুষকে এক ধরনের ধোঁকা দিয়ে যে জামাতের সহযোগিতা ভেতরে ভেতরে পাবে, কিন্তু তাদের মার্কাটা নিজের মার্কায় যাবে, এটা এক ধরনের নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা দিয়েছে যে প্রত্যেক দলকে নিজের মার্কায়, আমি বলবো এটা সঠিক। এটা জনগণের দিক থেকে একটা ফেয়ারনেস, যে তুমি যে দলগুলোর জন্য এই চর্চাটা গুরুত্ব পাওয়া উচিত, যে তুমি প্রতি বছরে 365 দিন একটা মার্কা, একটা আদর্শের কথা বলবে, আর নির্বাচন করার সময় বড় দলের মার্কায় ভাড়া খাটবে, এটা তো হতে পারে। ফলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটা আমি সমর্থনযোগ্য মনে করি।
কিন্তু এটা কৌশল এরকম হয়ে যাচ্ছে কিনা যে এই দলগুলো তারা যেমন এখানে জামাতকেই ব্যবহার করছে কোন ছোট ছোট হ্যাঁ, দল, সেটা এটা তো মনে হয়? হচ্ছেই। এটা তো আদর্শিক দেউলিয়াপনা যে হুম, আমি এক দল করেছি, এক আদর্শের কথা বলেছি, হুম, এক মার্কার জন্য ৩৬৫ দিন প্রচার করেছি, কিন্তু এখন নির্বাচন করার সময় বিরোধী দল, অন্য দল যারা হুম, ভিন্ন আদর্শের দল, হুম, অবশ্যই হুম, যেকোনো অন্য দলই তো অন্য হুম, আদর্শের অন্য দল। আদর্শ। সেই আদর্শের কাছে কৃপা প্রার্থী হয়েছি। হুম। তার মানে এখানে তো আমার একটা দেউলিয়াপনার প্রকাশ ঘটছে এবং জনগণের উচিত এইসব ব্যাপারে আসলে সুচিন্তিত মতামত দেওয়া। এলডিপির সেক্রেটারির কথা আপনি বলছিলেন যে তিনি দীর্ঘদিন কর্নেল অলি আহমেদের সঙ্গে থাকার পরেও তিনি বিএনপিতে সরাসরি যোগ দিয়েছেন। হুম, গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি গণ অধিকারের সেক্রেটারি থাকা অবস্থায় হুম। সেই দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন। এর ফলে তিনি ধানের শীষ মার্কায় ভোট আ এরপরে আমরা দেখলাম যে ববি হাজ্জাজ তিনিও তার দলের মার্কা ত্যাগ করে ধানের শীষে গেলেন এবং তিনি এই দলগুলো নিয়ে আপনার একটা আসলে বক্তব্য চাইতেন যে এই তারা দলগুলো, দলের মার্কাতেও থাকতে চাচ্ছে না। তারা না, বিএনপির আসলে সরাসরি এই যোগ দিচ্ছে। দলগুলোর জনসমাজে কোনো দৃঢ় ভিত্তিও নাই। এরা আদর্শিক রাজনীতিও করছে না। এরা এক ধরনের পপুলিস্ট রাজনীতি করেছে, বা আমি বলব যে এরা সবসময় যে ক্ষমতা, পদ এগুলার জন্য লালায়িত ছিল এবং সে বিএনপি বা জামাতকে আশ্রয় করে সেগুলাই পেতে চায় বলে এইভাবে যুক্ত হচ্ছে এখন নির্বাচনকে সামনে রেখে। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে ছিলেন কলামিস্ট ও বিশ্লেষক আলতাফ পারভেজ। এনসিপি জামাতে যোগ দিল কিংবা জামাতের জোটে যোগ দিল অথবা তারা দুজন একত্রিত হয়ে আ যেভাবেই বলি এই যে এনসিপি জামাতের সম্পর্কের মেরুকরণ এটি নিয়ে আজকের আলোচনা ছিল আমাদের। এছাড়া রাজনৈতিক সমসাময়িক নানা বিষয়ে আলোচনা এসেছে। এরকম রাজনৈতিক আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন দেখুন বার্তাকক্ষ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন প্রথমআলো.কম, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।